হওয়ার, ওরাল ক্যান্সার হওয়ার। এছাড়া আমাদের ভাগ্য খারাপ যে বিদেশে তো এরকম অ্যাড দেওয়া হয় না, বাট স্টিল আমি এরকম ইনস্ট্যান্সেস দিতে পারবো যেখানে অ্যাক্টর বা অ্যাক্ট্রেসেসরা বিদেশে তারা একটা নেশার বস্তুকে সাপোর্ট করেছে। এখানে তো ওপেনলি সাপোর্ট করা হয়। বিমল আমরা প্রত্যেকদিন দেখতে পাই যে তারা তাদের টাকার দরকারের জন্য সেটাকে সাপোর্ট করে দিল এবং লোকেরা ওইটাকে কপি করার জন্য, হিরোইজমের জন্য, যে জিনিসটাতেই বেসিক্যালি সিগারেটও চলতো একটা টাইমে 1960s এর দিকে একটা হিরোইক কোনো ফিগারকে দিয়ে একটা সিগারেটের অ্যাড দেওয়া হলো যখন, তখন সেটা লোকেরা খুব ইজিলি অ্যাকসেপ্ট করে নিল যে এটা না করলে ঠিক তার মতো হওয়া যায় না। হিরোইজমটাকে আইডিয়ালাইজ করার জন্য কিন্তু আমরা সিগারেটটাকে ধরলাম, নট নোয়িং যে আমি কি নিচ্ছি, সেটা আমার শরীরে কি করছে, এবং ইট স্টার্টেড উইথ এ সিগারেট এন্ড গোজ ডাউন। এখনকার তো এই জুবা কেসরি, তো এখন বেসিক্যালি এইটা হচ্ছে এখন চলছে, আমাদের অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এখন এটাকে সাপোর্ট করে। আচ্ছা, এখানে খৈনি একটা করে ছবি আমি যা যা পেয়েছি, ভেপিং, লোকে বলবে আচ্ছা সিগারেট খাবো না, তাহলে ভেপ করবো। এখন এটা খুব ইন, বেসিক্যালি যেটা বলা হয় নতুন জেনজি ভাষায় যে দিস ইজ ইন, মানে এটা এখন করলে আমার তো এখন সিগারেট খাওয়া হচ্ছে না, তাহলে আমার আর ক্ষতিটা হবে। কিন্তু অ্যাকচুয়ালি আমি যখন এই ধোঁয়াটা মুখের মধ্যে নেবো, খুব নর্মাল ভাষায় যদি আমি স্টিম হই, যদি আমি নর্মাল স্টিম হই কনস্ট্যান্ট, তাহলে একটা ধোঁয়াটের জিনিস আমার মুখের মধ্যে যাচ্ছে, তো তাহলে সেটা নর্মাল নয়, কারণ আমার মুখ শুকিয়ে যাচ্ছে। যখনই শুকিয়ে যাবে এবং কনস্ট্যান্ট বারবার শুকোবে, তখন কিন্তু আমার স্যালাইভারি গ্ল্যান্ডগুলো অন্যভাবে রিঅ্যাক্ট করা স্টার্ট করবে। তো যে জিনিসটাই নর্মাল নয় শরীরের জন্য, যখনই জোর করে আমি ওটা দেবো, যে কোনো কারণের জন্যই হোক না কেন, ইট উইল মেক মানে অ্যাবসার্ড চেঞ্জেস ইন মাই হিউম্যান বডি, ঠিক আছে? তো ভেপিং ইজ অলসো ওয়ান অফ দি কজেস wherein lungs is also affected as well as the mouth is also affected. এই জিনিসটা দিয়েছে দিস ইজ টাং বাইট বা চিক বাইট। তাড়াহুড়ো করে খাচ্ছি, অফিসটা আছে, কামড়ে ফেললাম জিভেতে বা কামড়ে ফেললাম গালে, বারবার হয়, অনেকের হয়। কেউ একটু মোটার দিকে হলে তারা বারবার কামড়ে ফেলে, কারণ তাদের এখানে বাফেল ফ্যাট বলে একটা ফ্যাটের ফ্যাট, সেটা অনেক সময় ভেতরের দিকে আসতে চেষ্টা করে, ভুল করে গাল কামড়ে ফেললো, বা কারো হয়তো জিভ কথা বলতে খাচ্ছে, জিভ কামড়ে ফেললো। তো এইগুলো যাদের ক্ষেত্রে এক একবার হচ্ছে তাদের কথা আলাদা, কিন্তু যদি আমি এরকম একজনকে দেখি যে ধারালো দাঁত হয়ে আছে, কিছু বয়স্ক মানুষ আফটার 60 যাদের দাঁত ক্ষইতে আস্তে আস্তে ধারালো হয়ে গেছে এবং সেটাতে কনস্ট্যান্ট জিভটা প্রত্যেকবার খাওয়ার জন্য ঘষছে, তো তখন কিন্তু জিভটা ওই জায়গাটাকে নিজেকে বাঁচানোর জন্য একটা সাদা টাইপের কোটিং তৈরি করবে, which is fibrous dysplasia, मतलब নরমাল থেকে খারাপের দিকে যাবে, ডিসপ্লাস্টিক চেঞ্জেস হবে, মানে নরমাল যেরকম মিউকাসে নরম থাকে সেটা থাকবে না, একটা চাদরের মতো সাদা শক্ত তৈরি করবে, কারণ ও ঘষা খাচ্ছে, ও নিজেকে বাঁচানোর জন্য, নেচার হ্যাজ ইটস ওন মেকানিজম, ও ওটা বাঁচানোর চেষ্টা করবে। কিন্তু এই যে তৈরিটা হলো, এটা কিন্তু মায়ের ভ্রূণ থেকে তৈরি হয়ে আসেনি, এমব্রায়ো থেকে তৈরি হয়ে আসেনি, এটা হয়েছে আফটার ইউর বর্ন। তো দিস চেঞ্জ যে তৈরিটা হচ্ছে, এটা নর্মাল নাও হতে পারে, অ্যাবনর্মাল চেঞ্জেস হতে পারে, যার জন্য এই সাদাটা জিনিস যেটা বারবার ঘষার জন্য হয়ে আছে জিভের মধ্যে, আমি খেয়াল করছি না, সেটা আমাকে যে কোনো দিন একটা অন্য জায়গায় ল্যান্ড আপ করতেই পারে, যেটা ক্যান্সার হতে পারে, ঠিক আছে? তো এরকম একটা নর্মাল জিনিসও কিন্তু ওই দিকে নিয়ে যেতে পারে আমাকে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এফেক্টের জন্য অনেক সময় আলসারস হয়, মাল্টিপল আলসারস হয়, এখানে অ্যাঙ্গেল অফ দ্য মাউথের কাছে আলসারস হয়, জিভের মধ্যে আলসার হয়। তো যে কোনো আলসার যেটা একটা মোটামুটি খুব বেশি হলে 2 সপ্তাহ তারপরে সারছে না, তো সেই জিনিসটাকে ফেলে রাখার মানে হয় না। সেটা যদি মুখে হয়, সেটা যদি স্কিনেও হয়, যদি আমার একটা ওপেন মুখ থাকে, মানে আমার কেটে গেছে কিন্তু ঘাড় পড়ছে না বাংলা কথা, তাহলে আমাকে একবার দেখাতেই হবে। আইদার অনেকে ভাবে ঠিক আছে সুগার আছে, তাই জন্য সুগারের জন্য আমার ঘাড়টা পড়ছে, মুখের হোক, স্কিনের হোক, পায়ের হোক, হোয়াটএভার। কিন্তু যদি আমার সুগার থাকে বা না থাকে, সেটার সাথে রিলেট না করে যদি আমি আফটার 2 উইকস, আমি তাও 2 উইকসের একটা উইন্ডো পিরিয়ড দিচ্ছি, তার মধ্যে যদি কমে যায় ভালো কথা, যদি না কমে ইউ আর টেকিং দিস টু অ্যানাদার লেভেল, কারণ ওটা সারছে না, ওটা সারতে পারবে না, আর আমরা এক্সপেকটেশন করে যাচ্ছি যাতে ওটা সেরে যায়। তো উই অলসো হ্যাভ টু বি অ্যাওয়্যার অ্যাবাউট দ্যাট। নেক্সট ডে বেশ কিছু জিনিস যেগুলো খুব ইজিলি পাওয়া যায় কিন্তু কেউ জানে না, গ্রামের দিকে এগুলো ইজিলি পাওয়া যায়, সেটা হচ্ছে গুড়াকু গুল। আমরা তো কোলগেট দিয়ে ব্রাশ করে নিই, টুথব্রাশ দিয়ে, গুড়াকু বা গুল এই জিনিসগুলো খুব ইজিলি দোকানে পাওয়া যায়, ওইগুলো দিয়েই মাজন করা হয়। ইনফ্যাক্ট ছাই, গ্রামের দিকে গরিব লোকেরা ছাই দিয়েও ইয়ে করে, তো দ্যাট মেক্স এ ভেরি ব্যাড চেঞ্জ টু দ্য ওরাল মিউকোসা, যার জন্য আস্তে আস্তে কি হয় ওখান থেকে আরো খারাপের দিকে যায়। তো লাস্ট এটা চরস বেসিক্যালি ওয়ান অফ দি ডেরিভেটিভস। তো এই কটার মধ্যে আমি সবচেয়ে ইম্পর্টেন্স কাকে দেবো, যে ক্যান্সার যদি আমাকে মানে আটকাতে হয়, প্রতিরোধ করতে হয়, যে কিউরেবল আমি বলছি, তাহলে ওটা কথাটা কি করে ধোপে টিকবে? মোস্ট ক্রুশিয়াল ইজ টাইম। এইগুলোর মধ্যে কোনোটাই নেই আমাদের কাছে। আমি টিচারে আছি 2022 থেকে,
বেশ কিছু ক্যান্সার পেশেন্টস আসে যাদের মোটামুটি মুখ আর খুলছে, মানে এইটুকু মুখ খুব বেশি হলে এইটুকু মুখ খুলছে। তার আগে সে মোটামুটি 2 থেকে 3 বছর পেয়েছে, যখন ক্যান্সারটা স্লো গ্রোয়িং ছিল তখন তার হালকা একটা সাদাটে অংশ হয়েছিল জিভে। সে এক্সপেক্ট করেনি যে অন্য কিছু হবে। জিভ থেকে আস্তে আস্তে লোয়ার মানে আমরা ইনফিরিয়র ফ্লোর অফ দ্য মাউথ বলি এটাকে, এখানে হচ্ছে মাইলয়েডে একটা মাসেল আছে, সেই মাসেলটাকে ধরেছে, মাসেলটাকে ধরার পর হাড়টাকে ধরেছে, হাড় ধরার পর গাল ধরেছে, জিনিসটা বাড়তে বাড়তে গলাতে চলে গেছে। কিছু পেশেন্ট আসে যারা মোটামুটি স্টেজ 1-2 তে আসে, যদিও 1 এ কেউ আসে না, টেকনিক্যালি 2 বা 3 তেই সবাই আসে ইন্ডিয়ার যে অবস্থা। মোস্ট পেশেন্টস কাম এট স্টেজ 4, মোস্ট ইস্টার্ন ইন্ডিয়াতে মোস্ট পেশেন্টস কাম এট স্টেজ 4, which is the last stage। আমি ক্লাসিফিকেশন আছে নেক্সট স্লাইডেই আমি তখন দেখাবো যে যখন আমি স্টেজ 4 এ আসছি এটা কি কিউরেবল। We are curing those also. For last 3 years we are curing stage 4 cancers in head and neck department. আমাদের আলাদা আলাদা করে টিম আছে, we have a very organ specific thing। যেরকম আমরা ক্যান্সারালি প্রথমে কোথায় যাবো ভাবি, মাথায় চলে আসে টাকা, নাহলে ভেলোর, নাহলে এই চিত্তরঞ্জন ক্যান্সারের একটা স্পেশাল ক্যান্সারের জন্য। তো এই কটা জায়গায় আই এম নট ফাউল মাউথিং দেম, বাট দ্য প্রবলেম ইজ দ্য লোড। আমাদের তো পপুলেশনটা খুব বড়, তো চায়নাতেও মোটামুটি আমরা বেরিয়ে গেছি, স্টপিং এর কোনো নামগন্ধ নেই, আর ওদিকে আমাদের গভর্নমেন্টও কোনো পলিসি বার করবে না। তো প্রবলেম কি হয়, ওরা নাম পাওয়া আসতে একটা করে গভর্নমেন্ট সেটা খুলে দেয় যেটা স্টেট অফ দ্য আর্ট বলে চালিয়ে দেয়। বেড থাকে 200টা, ডাক্তার থাকে 3টে, আর তারপর পেশেন্ট গুলো এসে বলে আমাদের কেন ভর্তি নেওয়া হচ্ছে না। তো এরকম স্টেট অফ দ্য আর্ট জায়গা যেখানে ভেলোর বা আমাদের টাটা বম্বে, টাটা মেন হসপিটাল, তো এইসব জায়গায় একটা লিমিটেড নাম্বার অফ বেডস আছে। চিকিৎসা তারা সেম করে প্রত্যেকটা মানুষেরই জন্য, কিন্তু তারা বেডস বা পরিষেবাটা দিতে পারে না বিকজ অফ দি ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেমস। তো সেইটা যতবারই ফাইন্যান্সকে লেখা হয় বা অন্য ডিপার্টমেন্টে লেখা হয় সেটা ক্লিয়ারেন্স আসে না বলে ওটা ওরকম ভাবেই চলতে থাকে। প্রবলেম মাঝখান থেকে ফেস করে নর্মাল মানুষ, যার রোগটা হয়েছে, সে একটা আশা নিয়ে টাটাতে গেছে, ভেলোরে গেছে, সেখান থেকে তাকে বলে দেওয়া হচ্ছে 3 মাস পর ডেট পাবে, না হলে চিত্তরঞ্জন হাজির হয়ে যাচ্ছে, 2 মাস পর ডেট পাবে, তুমি একটা স্ক্যান করে এসো। 2 সপ্তাহ পর সে গিয়ে স্যার খালি হয়েছে বেড, আমি এটা পড়াতে চাই, না তুমি ব্লাড টেস্ট আরেকবার করে নাও, সিটি স্ক্যান আরেকবার করে নাও। I have people who are there. I was in NRS, নীলতন আমি যখন ছিলাম তখনও there was a huge load of nearly 250 to 270 people and I had to do the OPD between 10টা থেকে 2টো। 270 জনকে আমাকে 10টা থেকে 2টোর মধ্যে দেখতে হয়েছে। সেই দেখার মধ্যে আমি একটা মানুষের মুখটাও দেখিনি, কারণ আমাকে কাগজটা লিখতে হবে ঠিক করে, একটা ভুলে গেলে তখন আর প্রবলেম হবে। তাই ওখানে কতটা ভালো হেলথ কেয়ার ডেলিভারি আমি দিতে পারবো ইজ ভেরি কোয়েশ্চেনেবল, ভেরি কোয়েশ্চেনেবল। এখানে প্রাইভেটেতে আমি একটা মানুষকে 10 মিনিট দিচ্ছি, ইটস মোর দ্যান এনাফ। কারণ হয়তো আরো ব্যাকগ্রাউন্ড জাস্ট 8 ঘন্টা দিচ্ছি, বাট এই অপশনটা আমার কাছে আছে আর কি, তখন আমার কাছে ছিল না। তাই আজকে আমার যা বন্ধুরা গভর্নমেন্টে আছে, they are also providing the same health care, but the problem is they don't have enough infrastructural ability to provide it to everyone। গরিবই হোক বড়লোকই হোক, তারা ওখানে গিয়ে কানেকশন ছাড়া বেড পাচ্ছে। তো মাই মেন পয়েন্ট ইজ এইসব জায়গাগুলোতে যেগুলো ইনস্টিটিউশনালি খুব নাম করা, তারা কিন্তু অর্গান স্পেসিফিক চিকিৎসা দেয়। মানে আমার যদি লিভারে ক্যান্সার হয়ে থাকে তাহলে একজন হেপাটোবিলিয়ারির একজন ডাক্তার দেখবেন, যদি আমার লাংসে হয়ে থাকে আলাদা করে চেস্টের একজন দেখবেন, আলাদা করে একজন জিআই এর দেখবেন যদি আমার ইন্টেস্টাইনে কিছু হয়ে থাকে, হেড অ্যান্ড নেকেতে যদি মুখের মধ্যে হয়ে থাকে তাহলে ডেন্টালের একজন দেখবেন, ম্যাক্সিলোফেশিয়াল একজন দেখবেন, যদি সেটা থাইরয়েড হয়ে থাকে তাহলে ইএনটির একজন দেখবেন যে হেড অ্যান্ড নেকের মধ্যে আছে। তো এই যে আজকে একটা যদি হার্নিয়া হয় পেশেন্টের কথা খাতিরে বলছি, বা হয়তো একটা হাইড্রোসিল হয়, তাহলে একটা জেনারেল সার্জন ওটিটা করে দেয়। কিন্তু ক্যান্সার ইজ নেভার ওয়ান ম্যান আর্মি। ক্যান্সারের জন্য একটা টিম লাগে, যেখানেই বলবে যে হ্যাঁ ও একজন আছে ও তো করে দেবে, সেটা হয় না। ইট ইজ নট ভার্চুয়ালি রাইট, ইট ইজ নট ভার্চুয়ালি রাইট। কারণ 5টা ডাক্তার যখন একটা পেশেন্টের জন্য খাটবে সেটা অনেক বেটার হবে, কারণ উই উইল হ্যাভ অল দ্য ডিবেটস টু হোয়াট উইল বি দ্য বেস্ট ফর হিম, যেটা বিদেশেও এনএইচএস সিস্টেমে হয়। ন্যাশনাল হেলথ কেয়ার স্কিমেতে ওদের থ্রুতে পুরো বোর্ড বসে একটা পেশেন্টের কি ওটি হবে, কতটা নেওয়া হবে, কতটা বাদ যাবে, কতটা রাখা হবে এবং তারপর কি করা হবে তার এন্ড কেয়ার। যদি তাকে বাঁচানো নাও যায় তাহলে কি এন্ড কেয়ার দেবে। তো এই ওয়েস্টার্নাইজ যে আইডিয়াগুলো ওগুলো আমরা ইনকর্পোরেট করার জন্য, আমার বেশ কিছু বন্ধু বাইরেরও, তার কেউ নিউ ইয়র্ক থেকে পড়ে এসেছে, কেউ ফিলাডেলফিয়া থেকে পড়ে এসেছে, তো দে আর সেইং যে উইল ইনকর্পোরেট দোজ থিংস। তো মেন যেটা বললাম যে টাইম, লোকে আজকে যদি জানে, আমি আপনাকে বলবো আপনি আরো 5 জনকে গল্প করবেন, আরো 5 জন আরো 5 জনকে বলবেন। তো অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট। যদি টাইমের আগে আসা যায় তাহলে দিস উইল বি মাই ফোর্টে টু লুক অ্যারাউন্ড যে কোন স্টেজে আছে। যে আর্লিয়েস্ট স্টেজ অফ হেড অ্যান্ড নেক ক্যান্সার হুইচ ইজ স্টেজ 0, মানে একদম একটা ছোট হয়তো হালকা ডট হয়েছে, হালকা গালের মধ্যে বা জিভের মধ্যে হয়েছে,
সেটা আমি দেখে বলে দিতে পারলাম যে আমি একটা পার্ট নেবো, আমি একটা টেস্ট করবো, আমি আপনাকে বলে দেবো যেটা কোন দিকে যাচ্ছে এবং সেই অনুযায়ী চিকিৎসা করবো। এই স্টেজে ইন্ডিয়াতে তো কেউই আছে না, জিরো তো ছেড়ে দিলাম, ওয়ানেও আছে না। স্মল অ্যান্ড লোকালাইজ টিউমার অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে এখানেতে একটু ঝুলে আছে হয়ে আছে, এখানে একটুখানি হয়ে আছে, পেছনে একটুখানি হয়ে আছে, কিন্তু এসে যায় না। কারণ হ্যাঁ এটা সত্যি যে এরকম অন্য জিনিস হয় যেটা ডার্ময়েড সিস্ট, এপিডার্ময়েড সিস্ট বা সিলিসিয়াস সিস্ট, এগুলো নর্মাল, এগুলো বিনাইন। তাই জন্য লোকে বলে আরে ঠিক আছে, তো চায়ের দোকানে বসে আমরা হেলথ কেয়ার ডিসকাস করি যে এই শোন না এটা কি মনে হচ্ছে বলতে, এটা কি দেখাতে হবে। তো যে দ্যাট ইজ ওয়াই ওই এক্সপার্টিজ যে আইডিয়া গুলো সেগুলো পাশের যে চা খাচ্ছে তার থেকেই পাওয়া যায়। তাই জন্য আমাদের মেন প্রবলেম হয় যে লোকটা মেন ভুগছে সে কিন্তু আর ওই মানে ঠিক জায়গায় কানেক্টটাই করতে পারে না, তার আগেই কেটে যায়। তো কখন যায় যখন সে আর পারছে না, ইদার নিশার কিনতে, না হলে ঢোক কিনতে, না হলে খেতে, না হলে এমনই বড় হয়ে গেছে যেটা সোশ্যালি অ্যাকসেপ্টেবল হচ্ছে না, তাই জন্য বাধ্য হয়েছে যাচ্ছে। তো আমাদের কাছে মেইনলি আসে এই পেশেন্টগুলো। আমি ইচ্ছা করি আজকে আমি করতে পারতাম, আমাদের অনেক ফটো আছে, আমি ফ্রেন্ডলি একটা পিপিটি বানিয়েছি যেখানে আমি কোনো ওই কাটা ছেঁড়ার ছবি দিই, যেগুলো দেখলে বড্ড বেশি আরো ভয়টা তৈরি হয়, আমি ভয় তৈরি করতে তো আসিনি। বাট হ্যাঁ এরকম কেসেস আমাদের কাছে মাল্টিপল আছে যেগুলোকে আমরা ট্রিট করেছি এবং সে ঠিক আছে, অ্যাডজুভেন্ট সে রেডিওথেরাপি পেয়েছে, সে কেমোথেরাপি চিকিৎসা পেয়েছে, সার্জারি হয়েছে এবং তারপর হ্যাঁ তার মুখটা হয়তো বদলেছে অবভিয়াসলি। সে যদি স্টেজ করে আসে, আমি ভগবান নয় যে আমি বলবো যে পুরো একদম পারফেক্ট কসমেটিক ঠিক হয়ে যাবে, কিন্তু হি ইজ গেটিং এ লাইফ, ইজ নট এন্ডিং হিজ লাইফ আফটার 2 months। তো সেই জিনিসটা we have to think। এবার প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিউর, যেটা সবসময় আমরা বলি। তাই যেগুলো আমি মুখে বলছিলাম এতক্ষণ, নাও ইউ উইল গেট আ পিকচার অফ হোয়াট টু ডু অ্যাট হোম। যেরকম আমরা ব্রেস্ট ক্যান্সারের অ্যাওয়ারনেস করলে তখন আমরা বলি যে সেলফ এক্সামিনেশন খুব ইম্পর্টেন্ট, সেরকম আপনাদের ক্ষেত্রেও হেড অ্যান্ড নেক ক্যান্সারের ক্ষেত্রে আমরা যদি বেসিক এই ওরাল ক্যান্সারের জন্য এই কটা জিনিস দেখি যে আমার দাঁতের ওপরের যে মাড়ি এইটা, দ্বিতীয় হচ্ছে ঠোঁটের ভেতরের অংশ, চামড়া, চামড়া বলতে এটা গালের চামড়া, নিচের ঠোঁটের মাড়িটা, ভেস্টিবিউল বলতে সবচেয়ে নিচের অংশ যেটা, এবং ঠোঁটের ভেতরের অংশ, তাগড়া যেটা আমি বললাম যে তালু, সবচেয়ে পেছনে এই জায়গাটা যেখানটায় টনসিলস থাকে এবং উগুলা থাকে, মানে একটা ছোট্ট ব্যাগের মতো জিনিস ঝোলে এবং এর পেছনেতে টনসিলস থাকে, এবং সাইডে এই দেওয়াল টাইপের লম্বা লম্বা জিনিসগুলো যেগুলো ফসল পিলার্স আমরা বলি। তো এই সব জিনিসগুলো এবং অ্যালং উইথ দ্যাট জিভের তলা এবং জিভটা টেনে জিভের সাইড, যেটা সবচেয়ে বেশি কামড় পড়ে এবং সবচেয়ে বেশি মশা খায়। তো এই কটা জিনিস যদি আমি বাড়িতে নিজে দেখি এবং আমার বাড়ির লোকের দেখি, একা দেখা নয়, আজকে আপনারা এখানে বসে আছেন, আপনাদের বাড়িতে আরো 2-3 জন আছে, আমি যদি ওই কাজটাই করে দিই তাহলে আমার কাজটা কমে গেল। আমি বাড়ি গিয়ে গিয়ে প্রত্যেকটা লোককে দেখে বলতে পারবো না যে এনার আছে, এনার নাই, এনার মনে হচ্ছে। আপনারা বাড়ি গিয়ে হয়তো দেখতে পাবেন যে এনার মনে হচ্ছে, তাই জন্য ইউ ক্যান ডু সামথিং, ইউ ক্যান টেক দেম টু দ্য কনসালটেন্ট, যে এটা মনে হচ্ছে স্যার আপনি দেখে দিন, আপনি কনফার্ম করুন যে এটা কিছু নয়, বা কনফার্ম করুন যে কিছু আছে, তাহলে একটা চিকিৎসাটা শুরু করে না থাকুক পেশেন্ট, মেন কথা এটা। দিস ইজ দ্য। এবার ডায়াগনোসিসের মধ্যে কয়েকটা পার্ট থাকে, খুব ছোট করে হিস্ট্রি টেকিং। যেরকম আপনি এলে আমার কাছে, আমরা যে জিজ্ঞেস করি যে আপনার কোথায় বাড়ি, কেন কোথায় বাড়ি, কারণ অনেক সময় কি হয় বাড়ির পাশে মিল, কেউ কলিয়ারের বেল্টেতে থাকে, কেউ রানীগঞ্জের দিকে থাকে, আসানসোলের দিকে থাকে, তো তাদের ক্ষেত্রে কিছু কেসেস অফ ক্যান্সার ইনসিডেন্ট ইজিলি পাওয়া যায়। কিছু কিছু জায়গায় লোকের হ্যাবিটস এর উপর ডিপেন্ড করে, যে কেউ স্মোকিং করে বা যেগুলো দেখালাম সেগুলোর মধ্যে কিছু করে, তার জন্য একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে। কিছু কিছু জায়গায় থাকে যে তার ফ্যামিলিয়াল একটা জেনেটিক ডিসপোজিশন আছে, যে তার ঠাকুমার হয়েছিল, ঠাকুমার বাবার হয়েছিল, বলতে পারছে না, কোনো কারণে আগেই মারা গেছিল, তো দেয়ার ওয়াজ সাম হিস্ট্রি লিংক উইথ দ্য অনকোজিন, ঠিক আছে। তো সেইটা কোন হিস্ট্রি টেকনিক থেকে অনেক কিছু বেরিয়ে আসে, সেখান থেকে আমরা ডায়াগনোজ করতে পারি যে এটা মনে হচ্ছে ক্যান্সার। নেক্সট আমরা কি করি, এক্সামিনেশন, ডাক্তারের চোখে এবং হাতে করে দেখা। থার্ড হচ্ছে কিছু স্পেসিফিক ক্যান্সার মার্কারস ব্লাড ইনভেস্টিগেশন করা হয় এবং সেগুলোকে দেখে, এগুলো সব ক্ষেত্রে ইম্পর্টেন্ট নয়, বাট স্টিল কিছু কিছু স্পেসিফিক মার্কারস আছে, সেগুলো দেখলে বোঝা যায় যে হ্যাঁ একটা অ্যাবনর্মাল জিন এদিক ওদিক কোথাও না কোথাও নিজেকে এক্সপ্রেস করার চেষ্টা করছে। বায়োপসি, এই ক্যান্সার যেরকম বললাম, ক্যান্সার শুনলেই ভয়, এই ওয়ার্ডটা শুনলেও বিশাল ভয় লোকেদের। যখনই আমি ক্যান্সারের জন্য যাব, বায়োপসি বায়োপসি করলেই ছড়িয়ে যাবে, এই কথাটা একদম মানে দেওয়ালে দেওয়ালে লেখার মতো অবস্থা। লোকেরা জানে যে লোকেদের বলার আগেই লোকেরা বলবে হ্যাঁ বায়োপসি করলে তো স্যার ছড়িয়ে যাবে, তাহলে তো আর সময় পাওয়া যাবে না, এটা আমাদের বলার আগেই তারা বলে। হ্যাঁ আমাদেরকে অবভিয়াসলি এটা বলতে হয়, বেশি কেসেসে অ্যাকচুয়ালি দ্যাট ইজ এ কারেক্ট থিং, বাট মোস্টলি কি হয়, বায়োপসি নিলে আমাকে একটা কনফার্মেশন আসতে হবে, যেটা আমি আন্দাজ করছি একটা এক্সরে, একটা সিটি স্ক্যান, একটা ব্লাড টেস্ট দেখে আমাকে শিওর হতে গেলে কিন্তু একটা অংশ পাঠাতে হবে। আমি যদি জিনিসটাকে এরকম ভাবে মনে করি, অ্যাজ এ ভেরি লিউসিড এক্সাম্পল, যে আমি তো রক্ত দিই 6 মাস অন্তর বা 1 বছর অন্তর একটা ব্লাড টেস্ট করাই, যে সুগারটা বাড়লো না, তো তাতে কি নেওয়া হয়, রক্ত,
which is blood sample. তো শরীরের একটা অংশের স্যাম্পল নিয়ে আমি ল্যাবে পাঠাচ্ছি, তারা কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমায় বলছে যে এর মধ্যে কিছু অ্যাবনর্মালিটি আছে কি। সেম অ্যাজ ব্লাড ইনভেস্টিগেশন, আমিও যদি যে অংশটা অ্যাবনর্মাল হয়েছে, এটা তো আপনি বোঝাচ্ছেন আমি করবো না, যার মনে হচ্ছে আন্দাজ কিছু খারাপ হচ্ছে তাদেরকে কনফার্ম করার জন্য এটা করি। তো তখন যখন আমি এটা করব, তখন আমি একটা অংশ নিয়ে আমি ল্যাবে পাঠাবো, সেম ভাবে ল্যাব পরীক্ষা নিরীক্ষা মাইক্রোস্কোপের আন্ডারে করে আমাকে কনফার্ম বলবে যে এটা ন্যাচারাল না নট সো ন্যাচারাল। তো সেইটা আমাকে কিন্তু বায়োপসিটার থেকেও ভয় পেলে হবে না। লাস্ট হচ্ছে সিটি, এমআরআই, পেট স্ক্যান। পেট স্ক্যান ইজ ভেরি স্পেসিফিক থিং, এগুলো তো নন স্পেসিফিক, মানে সিটি আর এমআরআই। সিটি ইজ বেসিক্যালি কম্পিউটার টোমোগ্রাফি, ইট ইজ অ্যান ইমেজিং। এক্সরে করলাম, সাদা কালো ছবি এলো, কোনো একটা এক্সাক্ট কিছু আছে কিনা আন্দাজে বোঝা গেল, which is very non specific. নেক্সট আরো ক্লিয়ার ছবির জন্য আমরা তখন সিটি স্ক্যান করি, সেটা ডাই গাইডেড হোক বা ডাই গাইডেড বা কন্ট্রাস্ট না দিয়ে হোক। তো তখন সিটি স্ক্যান করার পর আমার ক্লিয়ার পিকচার্স আসে যে এই স্টমাকটা এটা নরমাল এরকম হয়, বা হয়তো এই ইন্টেস্টাইনের লিউমেনটা এরকমই হয়, বা হয়তো এটা নাকি এই থাইরয়েডটা এই সাইজেরই হয়। যখনই আমি ওখানে পিকচারটাতে দেখতে পাবো যে ওটা ওর থেকে বড়, ওর থেকে সাইজে বড়, বা অ্যাবনর্মাল একটা লোক বড়, অ্যাসিমেট্রি, অনেক কিছু আলাদা ফ্যাক্টর বা এক্সট্রা কোথাও গ্রোথ হয়েছে, তখনই আমি বুঝতে পারি যে না এই জিনিসটা ঠিক দিকে যাচ্ছে। তো এটা বেসিক্যালি আমাদের এই কটা পয়েন্ট, খুব ছোট করে লিখলেও 5টা পয়েন্টে আমরা ড্রপ ডাউন করতে পারি কি মানে কোন জিনিসটা হতে চলেছে। অনেক সময় পেশেন্ট আসে, তাদের কিন্তু ক্যান্সার থাকে না, তো টেকনিক্যালি কি হয়, দে গো হোম উইথ এ ভেরি গুড হ্যাপি ফেস যে না না আমার তো কিছু হয়নি, এটা তো বলে দিয়েছেন অসুবিধা নেই। তার মানে ফলো আপ বন্ধ করে দেবো তার কোনো মানে নেই। আর যেটা বললাম, গভর্নমেন্টের যেহেতু ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম, তাই জন্য হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম ইজ এ ভেরি বিগ কোয়েশ্চেন দেয়ার। তাই আমরা ওখানে যখনই যাই তখন আমরা এটা দেখতে পাই যে চিকিৎসা চলছে, XYZ পেশেন্টের চিকিৎসা চলছে। তো মানে দিস ইজ নট লাইক, দিস ইজ হোয়াট আই কল নট লাইক, যে ক্যান্সার পেশেন্ট মানে দিস ইজ দি পোস্টার বয়। ওই আমরা সিনেমা দেখতে গেলে মুকেশ, এখন তো মুকেশ চেঞ্জ হয়ে গেছে, এখন এক ভদ্রমহিলা আসেন। আবার খুব রিসেন্টলি আমি দেখলাম আরেকজনকে চেঞ্জ করে, ওটা তো বারবার অ্যাওয়ারনেস করার জন্য করছি, কিন্তু ওই যে মুখটাকে দেখে আরো ভয় পেয়ে যায় লোকের। ইট ওয়ার্কস নেগেটিভলি, মানে প্রপোর্শনালি, মানে ইয়েতে জিওমেট্রিক প্রোগ্রেশনের ভয়টাকে বাড়ায়। তো টেকনিক্যালি কি হয়, এই জিনিসটা পোস্টার বা এরকম হয়ে যাবো, আমি এরকম হয়ে যাবো, এই দিস ইজ দ্য ফেজ অফ চিকিৎসা। আমি বলতে চাই দিস ইজ দ্য ফেজ অফ চিকিৎসা। আমাদের ক্যান্সারটা ওষুধ দিয়ে বা সার্জারি করে দুদিনের মধ্যে ঠিক পায় না। একটা ক্যান্সার হলে সেই পেশেন্ট পার্টি এবং সেই পেশেন্ট অনকোলজিস্ট যে প্রাইমারি ফিজিশিয়ান, তার সাথে সারা জীবন রিলেটেড থাকে। আইদার দ্য ডক্টর ডাইজ ফার্স্ট অর দ্য পেশেন্ট ডাইজ ফার্স্ট। না হলে কনস্ট্যান্ট তাদের একটা রিলেশন থাকে যে আপনি যদি ঠিক হয়ে যান, আপনি দেখাতে আসছেন যে বাড়ছে না তো, আবার রেকারেন্স হচ্ছে না তো। তো এই দ্যাট ইজ দি প্রোটোকল অফ ক্যান্সার। কারণ আমি যখন আমি লিঙ্কডইনে আমি খুব অ্যাক্টিভ, আমার ফেসবুক ইনস্টা নাই, কিন্তু লিঙ্কডইনে আমি খুব অ্যাক্টিভ। তো ওখানে যখন আমি বিদেশের কেসগুলো দেখি, they provide us a 25 years of picture. পেশেন্টের হয়েছে, পেশেন্টের ওটি হয়েছে, পেশেন্ট ঠিক হয়েছে, বাড়ি গেছে, ফলো আপ করেছে, করতে করতে 5 ইয়ার ফলো আপ, 10 ইয়ার ফলো আপ, 15, 18, 20, 25 ইয়ার্স ফলো আপ। তাহলে একটা পেশেন্ট সেই ডাক্তারের কাছে 25 বছর ধরে তারপর যাচ্ছে। 1 ভরসা, 2 তার কমপ্লায়েন্স, যে আমি আজকে এই কাজটা না করে আমি ডাক্তারের ডেট করেছি, আমি যাবো, আমি মিস করবো। তো এই জিনিসটা এখানে আসতে, ইন্ডিয়াতে ওই আইডিয়াটা আসতে একটু টাফ, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট কিন্তু উই হ্যাভ টু গো অ্যারাউন্ড দ্যাট ওয়ে অনলি, কারণ ওটাই পদ্ধতি। কারণ একটা নর্মাল জেনারেল সার্জারি ছোট হয়, খুব ইজিলি রেজাল্টস আমরা তখনই দেখতে পাই। আমার পেটে লাগছিল, ওটিটা হয়ে গেল, ঠিক হয়ে গেল, বা কোনো স্টোন ছিল, বেরিয়ে গেল, ঠিক হয়ে গেল। কিন্তু এই জিনিসটা টোটালি হোল ডিফারেন্ট বল গেম। তা আমি যখনই একটা সার্জারি করছি, তখন আমার সাথে মেডিকেল অনকোলজিস্ট থাকছে, আমার সাথে অন্য ক্যান্সার সার্জন মানে রেডিয়েশন অনকোলজিস্ট থাকছে যারা রিলেটিভলি। তো সবাই মিলে একটা কাজ, একটা পেশেন্টকে ঠিক করা হচ্ছে, এরকম প্রচুর পেশেন্টকে ঠিক করা, তবে গিয়ে জিনিসটা ঠিক জায়গায় দাঁড়ায়। লাস্টলি যেটা বললাম যে দ্যাট ওয়াজ নট লাইফ, বাট দিস ইজ লাইফ। একটা পেশেন্টের এই ছবিটা কখনো দেখায় না যে মানুষটা এখন 5 বছর পরে বেঁচে আছে, 10 বছর পর বেঁচে আছে, কেমন আছে, সেই ছবিটা কখনো নিয়ে যায় না। মুকেশকে কিন্তু হসপিটাল বেডেই শোয়ানো হয়, তখনই ফটোটা তোলা হয় যে চিকিৎসা চলছে, দেখো তোমার এরকম হয়ে যাবে। ভয় দেখানোটা দরকার, নাহলে বন্ধ হবে না, কিন্তু ভয় দেখানোর পর ইউ শো হোয়াট ইজ লাইফ। দ্যাট ওয়াজ নট, মানে বেসিক্যালি ইউ সি দি স্টার্ক ডিফারেন্স বিটুইন দিস টু পিকচার্স, যে এখানেতে একজন কে খাওয়ানো হচ্ছে বিকজ মুখ দিয়ে সে খেতে পারবে না, এবং আরেকজন এই এসএসকেএম এ, বেশি দূর না, এসএসকেএম এ গেলেই এরকম মাটিতে বসে থাকা প্রচুর লোক দেখতে পাবেন। এই এখান থেকে এসে ওখান থেকে এসে তারা ওয়েট করছে, কালকে ওপিডি দরজা খুলবে, তারপর ওখানে গিয়ে লাইন দেবে। তো বেসিক্যালি দিস ইজ নট লাইফ, বাট দিস ইজ লাইফ। যারা চিকিৎসা পাচ্ছে প্রাইভেট হসপিটাল থেকে এবং
যেটা ব্যাপার সেটা হচ্ছে যে যখনই আমরা বাড়িতে নিজেরা ডিসাইড করব যে উই আর ওয়ান্টিং এ চিকিৎসা, আমার নিজেকে তো চাইতে হবে যে আমি ভালো হব, আমি যদি ভালোই হব না চাই তাহলে ছেড়ে দিলাম, তাহলে পুরো ব্যাপারটাই কি হচ্ছে। কিন্তু আমি যদি মনে করি যে আমি ভালো হব, তাহলে ফার্স্ট থিং ইজ বিকজ once you start to seek treatment options, cancer loses the fight. তখন যখন আমি নিজে থেকে বলবো যে আমি ভালো হব, আমার নিজের পার্টির ব্যাপার, এই হিসেবে আমি জিনিসটাকে ক্লোজ আপ করবো। বাট হ্যাঁ, যেটা আপনাদের হয়তো প্যাম্পলেট দিয়েছে বা কিছু, যেরকম আমি বলছিলাম যে ইট ইজ এ টিম ওয়ার্ক, তো লেটস মিট উইথ দ্য টিম ওয়ান্স, ঠিক আছে। হেড এন্ড নেক ডিপার্টমেন্টেতে আমার সাথে যিনি কাজ করেন ডক্টর রাজস্বী মিত্র, ঠিক আছে, ওনার এখানে আরজিকর থেকে ইউজি মানে আন্ডারগ্র্যাডস করেছেন, তারপর এমএসসি এমডি করার পর ফেলোশিপ করতে ভিজিটিং স্কলার হিসেবে ছিলেন ফিলাডেলফিয়াতে। উনি করে এসে এখন পিসানেতে, নারায়ণাতে, বিপি কোথায়তে কেস করছে। আমি যেরকম বললাম যে পিসানে আছি, ওনার সাথেই আমার হেড এন্ড নেকের কেসেতে অ্যাজ আ কি আই ওয়ার্ক উইথ হিম। নেক্সট ইজ ব্রেস্ট এন্ড জিআই, টেকনিক্যালি ব্রেস্ট কেসেস হলে বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মানে পেটের কেসেস হলে, পেটের ক্যান্সার হলে, তখন আমাদের ডক্টর দীপশিত মিশ্রা আছেন, উনি এলএসকেমের সাথে রিলেটেড এখন আপাতত কিষান আর মনপাল হসপিটালসে প্র্যাকটিস করছেন। সান্টু কুমার ডেজেরা বলে একজন আছেন, উনি ডক্টর কিষানেতে এবং মনপাল হসপিটালসে প্র্যাকটিস করছেন। উনি স্পেশালাইজ ইন কমপ্লেক্স গ্যাস্ট্রো এন্ড হেপাটোবিলিয়ারি প্রবলেম, যদি লিভারের হয়, যদি পাইল ডাক্টের হয়, তো সেখানেতে এই ডাক্তারবাবুরা তখন ওটিটা করেন, দিস আর ক্যান্সার সার্জন। নেক্সট উই কাম টু রেডিয়েশন অনকোলজি বা মেডিকেল অনকোলজি, যারা কেমোথেরাপি ওষুধটা দেয় এবং রেডিয়েশন দেয়। ডক্টর সায়ন দাসগুপ্ত আছেন, খুব চেনা পরিচিত, খুব পুরনো। ডক্টর জন্মেঞ্জয়, ইনি ছিলেন এমএসকেসিসি নিউ ইয়র্কে। ইনি প্রথমে এমবিবিএস এমডি করার পর ইনি প্রিসিশন রেডিওথেরাপি করার জন্য, মানে স্পেসিফিক প্রিসিশন রেডিওথেরাপি মানে হচ্ছে কোনো একটা স্পেসিফিক অর্গান বা স্পেসিফিক জায়গায় আলাদা করে, মানে বাকি কিছুগুলোকে ইয়ে না করে গাইডেড করে যদি আমরা রেডিওথেরাপি দিতে পারি, তো এমএসকেসিসি থেকে উনি ওই জিনিসটা শিখে এসেছেন। ডিসানি প্র্যাকটিস করছেন, ডক্টর সায়ন ডিসানি প্র্যাকটিস করছেন। এটা রেডিয়েশন অনকোলজি। গাইনি অনকোলজি আলাদা করে আছে। গাইনি অনকোলজি বলতে সার্ভাইকাল ক্যান্সার অনেকের হয়, অনেকের জরায়ুতে থাকে ক্যান্সার, তো সেই ক্ষেত্রে সেগুলো যখন আমরা কনফার্মেশন পাই, ডক্টর সন্দীপন চৌধুরী আমাদের ওটি ব্লক মণিপাল হসপিটালসে সরজগুপ্ত এবং ফুল টাইম হিসেবে আছেন, ডিসান হসপিটালসে আছেন। পেইন অ্যান্ড প্যালিয়েটিভ মেডিসিন, এটা কেউ জানেন না। পেইন অ্যান্ড প্যালিয়েটিভ মেডিসিন হচ্ছে সব ক্যান্সার তো আমি চিকিৎসা করতে পারবো না, কিছু ক্যান্সারের পেশেন্ট মারা যাবে, কারণ সে এসেছেই মোটামুটি স্টেজ ফোরেতে এবং তাকে বাঁচানো যাবে। তো তার লাইফটাকে ইজি করার জন্য এক রকমের পদ্ধতি আছে। অ্যানাস্থেসিয়ার যে ডাক্তারবাবুরা থাকেন, তারা অনেক সময় পেইন অ্যান্ড প্যালিয়েটিভ মেডিসিনেতে স্পেশালাইজড হন। তখন কিছু ব্যথার ওষুধ দিয়ে তার যে এন্ড কেয়ার, লাইফের আর 30টা দিন যেগুলো উনি বেঁচে থাকবেন, তার ম্যাক্সিমাম ব্যথাগুলো কমিয়ে দেওয়ার জন্য কাজ করেন। ওখানে ডক্টর দেবাশিস কর্মকার আমাদের স্পেশালিস্ট ওখানে, উনি লন্ডনেতে ছিলেন। তো দিস ইজ আ টিম, বেসিক্যালি দিস ইজ আ টিম দ্যাট উই আর ডিলিং উইথ। এরকম আরো অনেকজন ডাক্তারবাবুরা অলরেডি জয়েন করছেন আমাদের সাথে। মাল্টিপল প্লেসেস উই আর ডুইং। একটাই সুবিধা যে অমুক হসপিটালে গেলে আমাদের সবাইকে একসাথে পাওয়া যাবে তা নয়। This number will cater you whatever your queries are. যখনই কোনো প্রবলেম হবে, যদি কারোর চেনা, কারোর মনে হয় ক্যান্সার হয়েছে, then you can call on this number, WhatsApp on this number, no issues at all. When I'm free, যখন আমি ফ্রি থাকবো, I will revert back, no issues. তো এই পুরো টিমটাকে নিয়ে we are doing cases in multiple places. আরজিতে তো আমরা থাকছি সবসময়, যখনই কোয়েরি আসে তখনই আরজিতে we attend those patients, বাট আলাদা করেও অনেক জায়গাতে মাল্টিপল, মণিপাল হোক, সেটা আমি দামাতে আগে ছিলাম, এখন ডিসানে আছি, বিবি বোদ্দারাতে আছি, সাউথের দিকে সোনারপুরের দিকে ক্লিনিকগুলোতে আছি। প্রত্যেকটা জায়গায় আমাদের কেউ না কেউ অ্যাটাচড আছে। তো whenever you have a query, kindly give a call or kindly give a WhatsApp to this number. সেখানেতে I will try my best to solve your queries. Thank you, that's my time.